2025-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা বিষয়ে যে সমস্ত স্টুডেন্টসরা ক্লাস 11-12-এর এসএলএসটিতে বসবে বলে ঠিক করেছো বা পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে রিকোয়েস্ট করছিলে যে কিভাবে মডিউলগুলো পড়বে বা কিভাবে নিজেকে প্রিপারেশন নেবে বা কিভাবে স্টাডি মেটেরিয়ালসগুলো পড়বে বা কিছু সাজেশন দিতে। ওকে, অনেক রকম ভাবে অনেক রকম আমাকে রিকোয়েস্ট করেছো, তো সেই জন্য আজকে আমি একবার আমার মতো করে তোমাদেরকে মডিউল ওয়াইজ ধরে ধরে বলে দেব যে কোন মডিউলটা ঠিক কিভাবে পড়লে তোমরা খুব সহজে কিন্তু পুরো সিলেবাসটাও কভার করতে পারবে, প্রত্যেকটা টপিকও জানতে পারছো এবং সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো কমন পাবে। তো আজকে আমি প্রথমেই যে মডিউলটা নিয়ে ডিসকাস করব, অবশ্যই সেটা ফার্স্ট মডিউল নিয়ে, হিউম্যান সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যার মধ্যে 5টা টোটাল সেকশন রয়েছে। বেসিক্স অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস, ইন্টারাকশন বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড সিভিলাইজেশন, ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট অ্যান্ড জেনেসিস অফ এনভায়রনমেন্টালিজম। প্রথমে আমরা ডিসকাস করব সাবসেকশন এ, বেসিক্স অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। চলো আমরা পিডিএফটাতে চলে যাই একবার। আচ্ছা, আমি যে পিডিএফগুলো তোমাদেরকে এখন ভিডিওতে দেখাচ্ছি বা আগেও যে ভিডিওগুলো দেখিয়েছি, এগুলো সেই পিডিএফই যেগুলো তোমরা আমার কাছ থেকে যারা পিডিএফগুলো নিচ্ছ সেই পিডিএফ। এরকম প্লিজ মিসআন্ডারস্ট্যান্ডিং রেখো না যে আমি ভিডিওতে একরকম দেখাচ্ছি আর তোমাদেরকে দিচ্ছি এক। আমি তোমাদেরকে দেওয়ার জন্য যে পিডিএফগুলো বানিয়েছি সেখান থেকেই তুলে আমি কিন্তু ভিডিওগুলো করে থাকি। আজকের ভিডিওটাও কিন্তু সেখান থেকেই করা। হ্যাঁ, শুধু ভার্সনটা আলাদা। আমি দুটো ভার্সনই বানিয়েছি, ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে। কখনো ইংলিশ ভার্সনটা দেখায়, কখনো বেঙ্গলি ভার্সনটা দেখায়, কিন্তু নোটস একই। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। এরপর প্রথমে চলে যাচ্ছি, আমি বাংলা ভার্সন নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করছি। প্রথমে পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ যে শব্দটি, সেটা একটা ফরাসি শব্দ। এনভায়রন কি শব্দটা থেকে প্রথম এসেছে এবং কোন জাতীয় শব্দ, সেটা হচ্ছে ফরাসি শব্দ, এবং যার মানিক বা অর্থ কি? পরিবেষ্টনকারী এবং পরিবেষ্টিত। এই একটা লাইন থেকে দেখলে কতগুলো ইনফরমেশন জানতে পারলে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে এনভায়রনমেন্ট শব্দটি কোন জাতীয় শব্দ, ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ, জার্মানি শব্দ নাকি অন্য? তাহলে ফরাসি শব্দ, কোন শব্দ থেকে এসছে? এনভায়রনার, এবং যার মানে কি? পরিবেষ্টনকারী বা পরিবেষ্টিত। হয়ে গেল। এই প্যারাটা থেকে এটাই জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবে পরিবেশের প্রকারভেদ। প্রাকৃতিক পরিবেশ, মানব সৃষ্ট পরিবেশ। মানব সৃষ্ট মানে মানুষের দ্বারা সৃষ্ট যে পরিবেশ, সেগুলোর এক্সাম্পলগুলো দেখে নিলে। দেন রয়েছে যে উপাদান। কি কি উপাদান রয়েছে? একটা হচ্ছে জৈবিক আর একটা হচ্ছে অজৈবিক। জৈবিক পরিবেশের যে উপাদানগুলো তার আবার এক্সাম্পল কি কি? ফ্লোরা এবং ফনা। ফ্লোরার মধ্যে রয়েছে আমাদের সমস্ত ধরনের উদ্ভিদ জাতীয় যে প্রজাতিগুলো রয়েছে, যেমন হচ্ছে উদ্ভিদ, ঘাস, ঝোপ, বন, এগুলো। আর ফনার আমরা কাকে বলি? ফনা আমরা বলি অ্যানিমালস এবং তার সাথে সাথে বার্ডটা ইনক্লুডিং, যেমন স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ। এই কনসেপ্টটাও কিন্তু ক্লিয়ার রাখতে হবে যে কোনটাকে আমরা ফ্লোরা বলছি, কোনটাকে আমরা ফনা বলছি। এরপর আমরা দেখে নেব অজৈব বা অজৈবিক, যেটা ভৌত উপাদান, সেই পরিবেশের কি কি উপাদান রয়েছে। প্রথমে চলে যাব অ্যাটমসফিয়ার, সেকেন্ড হচ্ছে লিথোস্ফিয়ার অ্যান্ড থার্ড হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তো প্রথমে আমরা দেখে নিই অ্যাটমসফিয়ার, এখান থেকে সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার থেকে আমরা কি কি দেখতে হবে? যে লিথোস্ফিয়ার পৃথিবীর যেটা ভূত্বক, সেটা দুই ধরনের, একটা হচ্ছে মহাদেশীয় এবং মহাসাগরীয়, এই দুটো দ্বারা কিন্তু গঠিত পৃথিবীর ভূত্বকটা, এবং এর সাথে ম্যান্টেলের ওপরের অংশ রয়েছে। এই টোটাল তিনটে অংশ নিয়ে কিন্তু আমাদের লিথোস্ফিয়ার গঠিত। এবং লিথোস্ফিয়ারের দুটো লেয়ার রয়েছে, যেটা হচ্ছে সিয়াল এবং সিমা। সিয়াল কোনটাকে বলা হয়? দেখো বলাই হয়েছে যে এই স্তরটি গ্রানাইটের মতো শিলা দ্বারা গঠিত এবং এটা হালকা
এবং সীমা হচ্ছে সীমা স্তরের তুলনায় কম ঘনত্ব। তাহলে কোন স্তরটা গ্রানাইট শিলা দিয়ে তৈরি আর কোন স্তরটা ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। প্লাস সিয়াল না সীমা এর মধ্যে কোন স্তরের ঘনত্ব বেশি কোন স্তরের ঘনত্ব কম সেটাও মনে রাখতে হবে। কোন স্তরটা ওপরে অবস্থিত কোন স্তরটা নিচে অবস্থিত সেটাও জেনে রাখতে হবে। এবং তার সাথে সিয়াল যে স্তরটি সেটা কোন কোন এলিমেন্ট দ্বারা বা উপাদান দ্বারা তৈরি। যেমন শিয়াল হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম এবং সীমা সিলিকা ম্যাগনেসিয়াম। তার মধ্যে কি কি তাহলে লিথোস্ফিয়ার থেকে জানতে হবে। একটা হচ্ছে লিথোস্ফিয়ার কি কি অংশ দ্বারা গঠিত। তার মধ্যে দুটো যে স্তর রয়েছে একটা হচ্ছে সিয়াল এবং সীমা। তার মধ্যে শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত সীমা ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। এবং সীমার তুলনায় শিয়ালের কিন্তু শিয়াল স্তরের ঘনত্ব তুলনামূলকভাবে কম এবং হালকাও। আবার রয়েছে শিয়াল কোন উপাদান দ্বারা গঠিত সিলিকা এবং অ্যালুমিনিয়াম আর সীমা সিলিকা ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ওকে, ছবিটা দেখে একটু মনে রাখবে, তাহলে কিন্তু ছবিটা দেখে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। এরপর চলে যাব আমরা হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল। এই কোন কোন লেয়ারগুলো রয়েছে বা সেগুলোকে কি বলে, যেখান থেকে জল থেকে প্রথমে আমাদের মেঘ ঘনীভূত হয়ে তারপরে আবার যে বৃষ্টিপাত রূপে আসছে সেই প্রত্যেকটা প্রসেসকে কি বলে। কালেকশন, প্রেসিপিটেশন, কন্ডেনসেশন, ইভাপোরেশন এক্সেট্রা। এরপর এখান থেকে একটু পরিবেশগত কি কি সমস্যা এগুলো বেসিক কনসেপ্ট একটু দেখে নিবে এবং এই রিলেটেড কটা কোশ্চেন রয়েছে মানে এই সাবসেকশনটা থেকে মেনলি তোমাদের যা যা কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একটু দেখে নিবে। ওকে, এবার নেক্সট চলে যাব আমাদের নেক্সট ফার্স্ট মডিউলের সেকেন্ড সাবসেকশন, দ্যাট ইজ পরিবেশগত শিক্ষা। যেটা হচ্ছে কিনা এই দেখো সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। এখানে পরিবেশগত শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশন বলতে আমরা কি বুঝি। ইউনেস্কো এর যে ফুল ফর্ম অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এই ফুল ফর্মটা কোথায় পেয়ে যাবে, যারা যারা আমার কাছ থেকে মডিউল নিয়েছো একটা পিডিএফ আমি প্রত্যেককে পাঠিয়েছি যেখানে এনভায়রনমেন্ট রিলেটেড যত ধরনের ফুল ফর্ম হয় সমস্ত কিন্তু একটা জায়গায় করা রয়েছে। আশা করি তারা কোরিলেট করতে পারবে এবং সেখান থেকে গিয়ে জেনে নাও যে ইউনেস্কোর ফুল ফর্ম কি এবং বাকিগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। হয়ে গেল। এবং ইউনেস্কো মানে এনভায়রনমেন্ট এডুকেশন রিলেটেড তার যে মেন গোল অবজেক্টিভ কি কি উদ্দেশ্য সেগুলো একবার দেখে নেবে। পরিবেশগত শিক্ষার মূল লক্ষ্য কি, গুরুত্ব কি। ওকে, এবং এই পোর্শনটা এই সাবসেকশন রিলেটেড যে যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সে কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা একবার দেখে নাও। এই দেখো এখানে রয়েছে UNFCCC, এটার ফুল ফর্ম তোমরা এখান থেকেও জেনে নিতে পারো, অলরেডি অ্যান্সার করা রয়েছে। আবার তোমরা কিন্তু ওখান থেকেও অ্যান্সারটা জেনে নিতে পারো, যেটা আমি পিডিএফটা প্রত্যেককে পাঠিয়েছি যারা আমার কাছ থেকে মডিউলটা নিয়েছো। সেকেন্ড সাবসেকশন হয়ে গেল। থার্ড সাবসেকশন রয়েছে ইন্টারাকশন বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড সিভিলাইজেশন। চলে যাই, পিডিএফটা ওপেন করি। পরিবেশ এবং সভ্যতার মধ্যে মিথস্ক্রিয়া। পরিবেশের উপর সভ্যতার প্রভাব কি আর সভ্যতার উপর পরিবেশের প্রভাব কি, এটা একটা বেসিক কনসেপ্ট, জাস্ট একবার রিডিং পড়ে রাখবে, আশা করছি তাহলেই মনে থাকবে তোমাদের। মিথস্ক্রিয়ার কি কি উদাহরণ রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক সভ্যতা, আধুনিক সভ্যতার কোথায় কি উদাহরণগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিলে। সাস্টেনেবিলিটির কি কি প্রয়োজনীয়তা এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ আমাদের যদি বেশি একটু কনসেপচুয়ালাইজ কোশ্চেন আসে, এখন কি ধরনের কোশ্চেন আসবে, ডাইরেক্ট কোশ্চেন না কনসেপচুয়ালাইজ কোশ্চেন সেগুলো আমরা জানি না। সুতরাং আমাদের কিন্তু 100% রেডি থাকতে হবে, কনসেপচুয়ালাইজ কোশ্চেন দিলেও যাতে আমরা পারি, ডাইরেক্ট কোশ্চেন দিলেও যাতে আমরা পারি, কারণ আমাদের একটাই গোল, একটাই এম, একটাই লক্ষ্য, এসএলএসটি এই বছর 2025-এ আমাদেরকে ক্র্যাক করতে হবে। তো সুতরাং কোনো অপশন আমরা কিন্তু বাদ দেব না, ঠিক আছে। সাস্টেনেবিলিটি রিলেটেড যে ধরনের আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে, কি কি প্রয়োজনীয়তা সেগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং এই টপিকটা রিলেটেড এই সাবসেকশনটা রিলেটেড কি কি কোশ্চেনগুলো আছে সেগুলো একবার তোমরা দেখে নিবে।
লাস্ট পিডিএফ এ চলে যাও। লাস্ট পিডিএফ এ দেখো আমি তোমাদেরকে দিয়েছি যে গ্রিন কেমিস্ট্রির 12টা টোটাল প্রিন্সিপাল। অনেকেই হয়তো ভাববে যে এগুলো কি পড়বো, এগুলো শুধুমাত্র তোমরা 12টা প্রিন্সিপালের নাম জেনে রাখবে। যে নাম্বার 1 প্রিন্সিপাল ওয়েস্ট প্রিভেনশন, অ্যাটম ইকোনমি, লেস হ্যাজার্ডাস কেমিক্যাল সিনথেসিস, ডিজাইনিং সেফার কেমিক্যালস। এই প্রত্যেকটা নাম কিন্তু তোমরা মনে রাখবে যে 12টা প্রিন্সিপাল কি কি। কারণ যে কোনো একটা তুলে বলে দিতে পারে যে অমুক প্রিন্সিপালটা মানে সাস্টেনেবল গ্রিন কেমিস্ট্রি সেটা প্রিন্সিপাল নাকি নয়। 4টে অপশন দিয়ে দিল এবং এই 12টার মধ্যে যে কোনো একটা তুলে দিল এবং দেন তোমাকে বলবে যে নিচের মধ্যে কোনটি গ্রিন প্রিন্সিপালের, এই গ্রিন কেমিস্ট্রির প্রিন্সিপাল বা নয়, যে কোনো একটা। ওকে, এই ধরনের কোশ্চেন। সুতরাং এই পেজটা যারা যারা এড়িয়ে গেছো আবার মডিউল খোলো, লাস্ট পেজ থেকে গ্রিন কেমিস্ট্রির প্রত্যেকটা কিন্তু তোমরা নামগুলো বা প্রিন্সিপালগুলো মনে রাখো। হয়ে গেল, এই সাবসেকশনটাও কমপ্লিট। ক্লোজ করে দিচ্ছি। নেক্সট যে সাবসেকশনটা রয়েছে দেখো, সেটা হচ্ছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলতে আমরা কি বুঝি সেটা তোমরা একটু পড়ো। এরপর ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের কি কি বৈশিষ্ট্য রয়েছে, অবজেক্টিভ কি কি, সেগুলো একটু দেখে নাও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এগুলো মুখস্থ করাবো, মনে রাখার জন্য কিছু নেই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করবে। এবার হচ্ছে কোনো একটা জায়গায় কিভাবে আমরা ইকোলজিক্যাল ফুটপ্রিন্টকে নির্ধারণ করব সেটা এখানে আছে, সেটা পড়ে নাও। ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের কি কি গুরুত্ব সেটাও একটু রিড করে নাও। এরপর চলে আসবো বায়োজিওকেমিক্যাল সাইকেল। অ্যাকচুয়ালি কিন্তু মডিউল 1 এর মধ্যে বায়োজিওকেমিক্যাল সাইকেল নেই, সেটা রয়েছে সেগমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট মডিউল 2 এর আন্ডারে। কিন্তু ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের সাথে এটা খুব রিলেটেড, তাই আমি কিন্তু ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের মধ্যেই বায়োজিওকেমিক্যাল সাইকেলটা ইনক্লুড করেছি। বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে কি বোঝো, মেন কি কি ধরনের আমাদের এই জৈব রাসায়নিক চক্রটা রয়েছে। নাম্বার 1 হচ্ছে গ্যাসিয়াস সাইকেল, নাম্বার 2 হচ্ছে পাললিক বা সেডিমেন্টারি সাইকেল। এবং কোন কোন গ্যাসগুলো নিয়ে আমাদের এই গ্যাসীয় চক্র বা গ্যাসিয়াস সাইকেল তৈরি হয় এবং কোন কোন এলিমেন্টগুলো নিয়ে আমাদের সেডিমেন্টারি সাইকেল তৈরি হয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কারণ নিচের কোনটি, এরকম কোশ্চেন আসেই আসে যে নিচের কোনটি, 4টে অপশনে দিয়ে দিল, নিচের কোনটি গ্যাসিয়াস সাইকেলের মধ্যে পড়ে বা নিচের কোনটি সেডিমেন্টারি সাইকেলের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো সুতরাং প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু অবশ্যই মনে রাখবে। এরপর চলে আসবো জলচক্র। জলচক্রটার মধ্যে স্টেপগুলো অবশ্যই পড়বে, কি কি স্টেপের মাধ্যমে জলচক্রটা বা হাইড্রোস্পিয়ার বা হাইড্রোলজিক্যাল সাইকেলটা হচ্ছে সেটা অবশ্যই দেখে রাখবে। কার্বন চক্র পড়ে নাও। নাইট্রোজেন চক্রের মধ্যে মেইন ইম্পর্টেন্ট বেশ কিছু রয়েছে জিনিস। প্রথমেই হচ্ছে যে প্রসেসগুলো, অ্যামোনিফিকেশন প্রক্রিয়া কাকে বলে, নাইট্রিফিকেশন প্রক্রিয়া কাকে বলে। দেখো অ্যামোনিফিকেশন লেখাই আছে এমন একটি প্রক্রিয়া যেখানে জৈব নাইট্রোজেন অ্যামোনিয়া বা অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। তাহলে এইভাবে মনে রাখবে যে অ্যামোনিফিকেশন প্রক্রিয়াটাতে কি থেকে কিসে রূপান্তর হয়, নাইট্রোজেন থেকে, জৈব নাইট্রোজেন অ্যামোনিয়া মানে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। ঠিক অন্যদিকে নাইট্রিফিকেশন থেকে কি হয়, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম নাইট্রেট, ওকে মানে হ্যাঁ, এবং তারপর সেখান থেকে নাইট্রেটে রূপান্তরিত হয়, যা নাইট্রোজেন একটি রূপ যা উদ্ভিদ সহজেই শোষণ করতে পারে। তাহলে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় কি হচ্ছে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম নাইট্রেট এবং তারপর নাইট্রেটে রূপান্তরিত হচ্ছে। তাহলে কোন প্রসেসটা কি থেকে কি রূপান্তর হয় সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আবার মনে রাখবে যে নাইট্রোসোমোনাস ব্যাক্টেরিয়া এবং নাইট্রোব্যাক্টার হলো নাইট্রোজেন চক্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুটো ব্যাকটেরিয়া। অবশ্যই তারা কিন্তু ব্যাকটেরিয়া। নাইট্রোসোমোনাস কি করে, অ্যামোনিয়াকে নাইট্রেটে জারিত করে, আবার নাইট্রোব্যাক্টার নাইট্রাইটকে নাইট্রেটে জারিত করে। এই যে একটা থেকে একটা রূপান্তর, এগুলো কিন্তু খুব ক্লিয়ারলি এবং একদম কনসিয়াসলি মনে রাখতে হবে। তো এইটা কি, এইটাই মানে কনফিউজ রাখা কিন্তু চলবে না। সেরকম ভাবেই নিজেদেরকে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা সাবসেকশন এইভাবেই পড়তে হবে তোমাদেরকে। ঠিক আছে, এরপর হচ্ছে যে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রোজেনের এমন রূপান্তর। ঠিক আছে,
ওকে, তাহলে কি কি এখান থেকে পড়লে তোমরা? নাইট্রোজেন থেকে দুটো প্রসেস, কি কি, কোন প্রসেস থেকে কি রূপান্তর হচ্ছে সেটা, কি কি ব্যাকটেরিয়াগুলো কাজে লাগছে, এবং সেই ব্যাকটেরিয়াগুলো কি থেকে কি রূপান্তর হচ্ছে। নেক্সট অক্সিজেন চক্র, ফসফরাস চক্র, সালফার চক্র, এগুলো একটু জাস্ট রিড করে রাখবে। বায়োজিওকেমিক্যাল সাইকেলের কি কি ইম্পর্টেন্স বা গুরুত্ব সেগুলো দেখে রাখলে, এবং এখান থেকে এই সাবসেকশন থেকে যে যে কোশ্চেনগুলো আছে, দেখো এখানে তো এই সাবসেকশন থেকে পার্টিকুলার তোমাদের জন্য আমি দিয়েছি 37টা কোশ্চেন। তো এইভাবে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো একবার রিড করে দেখে নাও। ওকে, লাস্ট আজকের মডিউলের যে মডিউল 1 এর যে সাবসেকশনটা রয়েছে জেনেসিস অফ এনভায়রনমেন্টালিজম, এটাও একবার দেখে নিই। চলো, জেনেসিস অফ এনভায়রনমেন্টালিজম মানে পরিবেশবাদের উৎপত্তি। কি কি রয়েছে? পরিবেশবাদ বা পরিবেশবাদের উৎপত্তি একটু রিড করে নেবে। দেন হচ্ছে দেখো এখানে অনেকগুলো অ্যাক্ট রয়েছে, কোন অ্যাক্টটা কত সালে হয়েছে অবশ্যই মনে রাখতে হবে, এবং তার সাথে মনে রাখতে হবে প্রত্যেকটা অ্যাক্টের মধ্যে কি বলা রয়েছে, কি নিয়ে ডেসক্রাইব করা রয়েছে। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, কোন অ্যাক্টটা কত সালে হয়েছে এবং তার মধ্যে কি নিয়ে বলা রয়েছে। ওকে, এটাকে পুরো একটা লিস্ট আছে, সেগুলো পড়ে নিলে তোমরা। ল চ্যাপ্টারে তো আলাদা করে অ্যাক্ট রয়েছে, কিন্তু এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এগুলো একবার পড়ে নিবে যে আমাদের পরিবেশগত আন্দোলনের জন্য কে কে মতবাদ দিয়েছে। প্রথমটি যেমন হচ্ছে পরিবেশ কেন্দ্রিক মতাদর্শ এবং প্রযুক্তিগত মতাদর্শ, এবং সেগুলো একবার করে পড়ে নিবে, একটু কনসেপ্টে ক্লিয়ার রাখলেই যথেষ্ট। এবং এখান থেকে যে যে কোশ্চেনগুলো রয়েছে এই সাবসেকশন থেকে মাত্র 7টা কোশ্চেন রয়েছে, যেহেতু সাবসেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাই আমি এবং যে যে পোর্শনগুলো আছে সেগুলো আমি হাইলাইট করে দিলাম, বলে দিলাম। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে তোমরা কিন্তু মডিউলগুলো কভার করো। দেখো প্রথমেই আমি একটা কথা তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি, মডিউলগুলো ডেসক্রিপটিভ পার্ট প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে যত ডিটেলসে ভালোভাবে নিখুঁতভাবে তোমরা পড়বে, তত তোমাদের কনফিডেন্ট লেভেল গ্রো করবে। এবং একবার আমি বলছি না কখনোই তোমরা আমার কাছ থেকেই মডিউল নাও দিয়ে পড়ো, যে কোনো জায়গা থেকে তোমরা মডিউলগুলো নিতে পারো, যে কোনো জায়গা থেকে মডিউলগুলো নিতে পারো বা বই থেকে পড়ো, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। আর আমি যে যে পোর্শনগুলো তোমাদেরকে হাইলাইট করলাম সেই পোর্শনগুলোর ওপর কিন্তু বেশি করে জোর দাও। তাহলে কিন্তু তোমরা এই ছোট ছোট ট্রিক্সগুলো আমি যেগুলো প্রত্যেক দিন এবার বলে দেব, সেই প্রত্যেক দিনের ছোট ছোট ট্রিক্স থেকে যদি তোমরা নিজেদেরকে রেডি করতে পারো, তবেই কিন্তু এসএলএসটি পরীক্ষায় বসার জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারবে এবং পরীক্ষায় ক্র্যাক করবে। তারপর তো বাকিটা ছেড়ে দিলাম আমরা, কিন্তু নিজেকে তো 100%, 110% দিয়ে আগে রেডি তো করব। নাকি আমরা আধা খাপছাড়া পড়ে পর বলবো আমার পরীক্ষা ভালো হয়েছে, দিয়ে এসে পর দেখবো যে আমি পরীক্ষায় পাস করিনি। আগে 110% নিজেকে এফোর্ট দিয়ে রেডি করব, দেন বলবো যে আমি পরীক্ষা ভালো দিয়েছি, দেন বলবো আমি পেয়েছি। এই মনোভাবটা আজ থেকে তোমরা নিজেদের মধ্যে তৈরি করো। ঠিক আছে, আজকে আমি মডিউল 1টা তোমাদেরকে দেখিয়ে দিলাম, প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে কিভাবে পড়বে। এইভাবে আমি চেষ্টা করছি প্রত্যেক দিন, মানে আজ ডে 1 থেকে শুরু হলো, মডিউল 1 বললাম, মডিউল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 দিনে আমি 10টা মডিউল কভার আপ করে তোমাদেরকে বলে দেব ঠিক কিরকম ভাবে তোমরা প্রিপারেশন নিলে নিজেদেরকে খুব সহজে এসএলএসটি পরীক্ষায় বসার জন্য যোগ্য করে তুলতে পারবে এবং পাবে। ঠিক আছে, যারা যারা, আচ্ছা আমাদের একবার আপডেটটা দিয়ে দিই, এই 10টা মডিউল কিন্তু আমাদের ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে রেডি হয়েছে। মডিউলগুলোতে মেনলি আমাদের জোর দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ পার্টের ওপর। এমসিকিউ কোশ্চেন কিছু ধরন রয়েছে, প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে আমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন রয়েছে। কখনোই আমরা বলবো না কিন্তু যে সেখানে 100টা 200টা 300টা করে কোশ্চেন রয়েছে। মডিউলগুলোতে মেনলি জোর দেওয়া হয়েছে আমাদের ডেসক্রিপটিভ পার্টের ওপর। এমসিকিউ কোশ্চেন আমাদের যতগুলো মনে হয়েছে আমরা সেখানে দিয়েছি।
এবং ধরনগুলো প্রত্যেকটা তুলে ধরার চেষ্টা করেছি, ধরনগুলো, নাকি সব কোশ্চেন দিয়েছি। ঠিক আছে? আর এটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে রেডি হয়েছে। যারা যারা মডিউলগুলো এখনো মডিউল রিলেটেড কোনো রকম কোনো কোয়ারি রয়েছে, তারা কিন্তু ওপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, কিভাবে কি প্রসিডিওর আমি তোমাদের গাইড করে দেবো। আর অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আমি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছি। যে সমস্ত স্টুডেন্ট আমার কাছ থেকে মডিউলগুলো নিয়েছো, তাদেরকে আমি আগস্টের 20 থেকে 25 তারিখের মধ্যে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে কিন্তু আমি পাঠিয়ে দেবো। যারা যারা আমাদের কাছ থেকে মডিউলগুলো নিয়েছো, তাদেরকে আমরা প্রত্যেককে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটাও পাঠিয়ে দেবো। ইতিমধ্যে যারা আমার সাথে যোগাযোগ করেছো হোয়াটসঅ্যাপে, ফোনে, প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু বেশ কিছু লিঙ্ক পাঠিয়েছি, যেগুলো হচ্ছে ইউনিভার্সিটির কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে? সেগুলোও কিন্তু তোমরা সাইড বাই সাইড একবার করে দেখো, কারণ বিভিন্ন ইউনিভার্সিটির আমরা আরো চেষ্টা করছি আরো কোশ্চেন কালেক্ট করার, তোমাদেরকে আরো যতটা ভালোভাবে প্রিপেয়ার করতে হয় আমরা চেষ্টা করছি। আমাদের তরফ থেকে আমরা 110% দেওয়ার চেষ্টা করছি। এটা গেল মডিউল নিয়ে বললাম। যারা যারা আমাদের কাছ থেকে মডিউলগুলো নিচ্ছ, মডিউল 10টা মডিউলের সাথে আমরা এনভায়রনমেন্টাল ইনসিডেন্ট, ডে, ডিজিজ আর ফুল ফর্ম, এবং কেউ রিকোয়েস্ট করলে আমরা একটা প্র্যাকটিস সেটও পাঠাচ্ছি, আদারওয়াইজ পাঠাচ্ছি না, কিন্তু রিকোয়েস্ট করলে আমরা কিন্তু সেটাও পাঠিয়ে দিচ্ছি। ওকে, এটা গেল মডিউলটা, এটা কিন্তু সেপারেট, আলাদা, একদম সেপারেট। এবার আছি মক টেস্টের ব্যাপারে। মক টেস্ট হচ্ছে আমাদের এই 10টা মডিউলের ওপর বেস করে 60টা কোশ্চেন নিয়ে মক টেস্টগুলো এক একটা বানানো, এবং একদম লাস্ট পিডিএফ এর লাস্টে কিন্তু সেখানে রয়েছে মক টেস্টের অ্যান্সারগুলো। এটা কিন্তু সেপারেট, আলাদা। কেউ রিকোয়েস্ট করলে আমরা একটা স্যাম্পল তাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আদারওয়াইজ মক টেস্টগুলো আলাদা, মডিউলগুলো কিন্তু আলাদা। প্রত্যেকটাই বাংলা ইংলিশ দুটো ভার্সনে রেডি হয়েছে, যে যেটাতে চাইছো সেটাতে নিতে পারো। এখনো পর্যন্ত আমাদের কাছে টোটাল 12টা মক টেস্ট, এখনো পর্যন্ত আমাদের কাছে টোটাল 11টা মক টেস্ট রেডি হয়েছে। যারা যারা নিতে চাইছো তারা তারা নিয়ে নিতে পারো, এবং নেওয়ার জন্য একই প্রসিডিওর উপরের স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। আশা করবো আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।